হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সোহাগ আছি আপনাদের সাথে পর্তুগাল থেকে। তো বন্ধুরা, আমার মনটা একটু খারাপ। খারাপ বলতে গেলে মানে ভালোই খারাপ। এবং খারাপ হওয়ার রিজনটা হলো আপনার রিসেন্টলি এখানে আমার নিজের অ্যাপয়েন্টমেন্টে প্লাস আদার সাইডেরও কিছু অ্যাপয়েন্টমেন্টে বেশ কিছু লোক ইন্ডিয়া থেকে পোল্যান্ডের জন্য দাঁড়াইছিল। তো এরা ম্যাক্সিমাম সব কয়টাই রিফিউজ খাইছে। শুধু তারা ছাড়াও ওইখানে আমি যতটুকু নিউজ পাইছি যে তারা কালেকশন করতে গেছে আর কি। মনে করেন আমার যে লোকগুলো ছিল, আমার নিজের ওয়ার্ক পারমিটটা আমি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, আমি বলতেছি যে আমার নিজের ওয়ার্ক পারমিটটা, নিজের বানানো ওয়ার্ক পারমিটটা, নিজের উঠানো ওয়ার্ক পারমিটটা। তো এই যে ছেলেগুলো ওগুলো প্রায় প্রায় 1 লাখ টাকার উপরে মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট কিনে গেছিল। তো ওরা তো আর এখন রিসেন্টলি ভিসার রেজাল্টগুলো আসতে একটু লেট হইতেছে। তো ওরা মোটামুটি মনে করেন যে প্রতিদিন ওই বিএফএস এ যাইতো, ওরা খোঁজ খবর নিত, তো ওরা ওই খোঁজ খবরগুলো আমাকে দিত। তো এখানে প্রত্যেক দিনই মনে করেন এমনও দিন গেছে যে মানে এমন সপ্তাহ গেছে ওরা বললো যে একটা ভিসা হয় নাই, মানে গণহারে রিফিউজ। দেখা গেছে প্রতিদিন 30 থেকে 40টা আপনার পাসপোর্ট কালেকশন হইতেছে, সবই রিফিউজ, সবই রিফিউজ। হয়তো মাঝে মধ্যে দুই একটা ভিসা দিতে আছে, ঠিক আছে। তো এই জন্য আর কি আমার মন মেজাজটা খুব খারাপ, এতগুলো মানুষ একটা শখ করে গেছে। তো এখানে ভিসা তো হইতাছে না, এবং রিফিউজের তো একটা একটা মনে করেন যে সিচুয়েশন আছে বা একটা রেশিও আছে, সেই রেশিও ছাড়া মানে ওভার ভাবে মানে গণহারে ভাবে রিফিউজ দিতেছে। তো আমি আজকে আমার এই ভিডিওটাতে আমি জাস্ট আলোচনা করার চেষ্টা করব যে কেন এত রিফিউজ দিতেছে, পোল্যান্ডের বিষয়ে রিফিউজ কেন এত গণহারে রিফিউজ দিতেছে এবং এর প্রতিকার কি। আচ্ছা ঠিক আছে, চলেন বন্ধুরা, তো আমি বোঝার চেষ্টা করি আসলে, চলেন যে কেন এত রিফিউজ দিতেছে। তার আগে আমি বললাম এই যে এই কথাগুলো কিন্তু মানে একমাত্র মানে একান্তই আমার ব্যক্তিগত মতামত, এটা কিন্তু কোনো ভিত্তিতে বলতেছি না, এটা জাস্ট আমার একটু অভিজ্ঞতার খাতিরে আমি বলতেছি, এবং বর্তমানে যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী আমি মনে করি কথাগুলো বলতেছি। দেখা গেছে রিয়েলিটিটা আবার ডিফারেন্টও হইতে পারে, ঠিক আছে। তো আমার কথাগুলা জাস্ট আমার নলেজ মতোই আমি বলতেছি, তো এখানে কোনো সোর্স বা কোনো কিছু না। আর এখানে আরও একটা নিউজ এটা আমি শুনতে পেয়ে যাচ্ছি, এটা আমি ভিডিও লাস্টে বলতেছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ। তো এই নিউজটা আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, বাট এটা হওয়ার চান্স আছে, সেটা আমি পরে বলতেছি। তো এখন বলতেছি যে এত ভিসা কেন রিফিউজ হইতেছে। তা আপনারা রিসেন্টলি জানেন যে এই পোল্যান্ডের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পোল্যান্ডের ইলেকশন হয়েছে, পোল্যান্ডের গভর্নমেন্টও চেঞ্জ হয়েছে। তো প্রত্যেকটা গভর্নমেন্ট, ইভেন আমি যে দেশে থাকি পর্তুগালে কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। পর্তুগালের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার অল্প কিছুদিনের মধ্যে কিন্তু ফার্স্টে যে কাজটা করছে, ইমিগ্রেন্ট বিরোধী তারা আপনার এই সেভেন্টিটা বন্ধ করে দিছে। তা আমার যেটা মনে হইতেছে যে পোল্যান্ডের প্রত্যেকটা দেশের, ইউরোপের যখন মনে করেন যে শুধু ইউরোপ না, অন্যান্য দেশে এই জিনিসটা হয়ে থাকে, যখন আপনার একটা গভর্নমেন্ট চেঞ্জ হয় তারা কিন্তু আগের গভর্নমেন্টের অনেক কিছু ফলো করে না। আগের গভর্নমেন্ট যেগুলো রাইখা দেয় বা দেখে যেই মনে করেন যে কাজগুলো রাইখা দেয়, অসমাপ্ত কাজগুলা, ওগুলো হয় একদম বাদ দিয়ে দেয়, আর নাইলে মনে করেন যে কন্টিনিউ করে না। তো এরকমই প্রত্যেকটা দেশে এরকম হয়, ঠিক আছে। তারা ওই ওই সরকারের যে প্রিভিয়াস যে সরকার আছে, প্রিভিয়াস যে গভর্নমেন্ট যা করে দিয়েছে ওগুলা রুলগুলা ফলো করে না। তো আমারও তাই মনে হইতেছে যে এখন যেই নতুন যেই গভর্নমেন্ট আসছে আপনার পোল্যান্ডের জন্য, এরা হচ্ছে ইমিগ্রেন্ট বিরোধী হইতে পারে, এবং তারা ভিসা নীতিতে মনে হয় তারা প্রকাশ্যভাবে কিছু বলে না, তারা ভিসা নীতিতে মনে হয় কোনো কিছু একটা মানে খুবই হার্ডলি একটা স্ট্রিক্ট করে দিছে, ঠিক আছে। হার্ডলি একটা স্ট্রিক্ট করে দিছে, নয়তো আপনি দেখেন যে সিঙ্গাপুরের থেকে ভিসা রিফিউজ হওয়ার কথা না, সেইখানে গণহারে এখন সিঙ্গাপুর থেকে রিসেন্টলি কেউ ভিসা পাইছেন কিনা, যদি আমার ভিডিওটা কেউ সিঙ্গাপুর দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি যতটুকু আমি নিউজ জানি যে সিঙ্গাপুর থেকে প্লাস সৌদি আরব থেকে রিসেন্টলি কেউ ভিসা পায় না, গণহারে রিফিউজ। এবং সেই জিনিসটা সেম টু সেম মালয়েশিয়ার মতো করে দিছে, মানে যত বড় কোম্পানি হোক আপনার এখানে রিফিউজ দিতেছে। এখন অনেকে বলতে পারেন যে কোম্পানির সমস্যার কারণে, কোম্পানি রেসপন্স করে না, কোম্পানির সমস্যার কারণেও ভিসাগুলো রিফিউজ হইতেছে। আসলে কি তাই? একটা কোম্পানি যখন পারমিট বের করে, শুধু কি কোম্পানি পারমিট বের করে, সে তো মনে করে চাইবো তার একটা ভিসা হোক। ভিসা হইলে কিন্তু তারই লাভ। যে কোম্পানিটা আপনি আপনি আমি যেই মনে করেন 10-12 লাখ টাকা খরচা করে আসি বাংলাদেশ থেকে, বা মনে করেন যে মিডল ইস্ট থেকে বা সিঙ্গাপুরে থেকে যারা 6 লাখ 7 লাখ টাকা আসছেন, এই টাকাগুলো কি সবকিছু যেই লোকটা পারমিট বের করে তার পকেটে দেয়? আমাকে বলেন। কোম্পানির কাছে যায় না? তো কোম্পানির কাছে, কোম্পানি ভিসা হইলে তো কোম্পানির একটা লাভ আছে, তো কোম্পানি তো যথেষ্টভাবে চায় যে একটা ওয়ার্কার যে ভিসাটা হোক। তো এখন যদি এম্বাসি ভিসা না দেয়, কার দোষ? আমি যে জিনিসটা মনে করতেছি যে এখানে ইন্টারনাল কোনো কিছু ব্যাপার স্যাপার আছে, গভর্নমেন্ট হয়তো বা স্ট্রিক্টলি করে দিছে যে এখানে টোটালি ভিসার মনে করেন যে রেশিও মনে করেন একদম কমাই দিছে। তো ওরা চাইতেছে না যে মনে করেন থার্ড কান্ট্রি থেকে আর কোনোভাবে মানে লোকজন হায়ার করুক। তো ইন্ডিয়া থেকেও কিছুভাবে হইতেছে, কিন্তু ইন্ডিয়াতে মনে করেন যে জমা তো হয় প্রচুর, প্রচুর জমা হলে তো 100টা জমা হইলে একটা দুইটা ভিসা দিয়া ওইটা রাখি, নাইলে এদের তো বিজনেস বন্ধ হয়ে যাবে।
ওইখানে মনে করেন যে একটা এম্বাসি চলে, এম্বাসিতে যে এই যে আমরা যে টাকাগুলো দিতেছি, ভিসা ফি গুলো দিতেছি, এগুলা তো প্রচুর টাকা হইতেছে। এগুলো আপনি হয়তো বা একটা দিতেছেন কম, কিন্তু প্রতিদিন গণহারে যে কটা আপনার জমা হইতেছে এগুলো অনেক টাকা পয়সা জমা হইতেছে। এই জন্য কিছুটা ঝুলাই রাখছে যাতে মানুষ একটা আকৃষ্ট থাকে। কিন্তু এই যে গণহারে যে রিফিউজ দিতেছে, এই রিফিউজের আমার যেটা মনে হইতেছে যে এই বর্তমান যে গভর্নমেন্ট, পোল্যান্ডের গভর্নমেন্ট, আমিও কয়েক জায়গায় কথাবার্তা বলছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক পরিচিত লোক আছে, এই গভর্নমেন্টটা আমার মনে হয়, মানে যেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, তারা ইমিগ্রেন্ট বিরোধী, তারা চাইতেছে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কোনো লোকজন হায়ার করতে। আচ্ছা, এটা তো গেল আমি গভর্নমেন্টের জন্য বললাম যে গভর্নমেন্ট থেকে অবশ্যই এটা কোনো কিছু, অবশ্যই একটা, আমি যেটা মনে করি এটা অবশ্যই অবশ্যই, হয়তো আমার কথার কোনো সোর্স নাই, মানে কথার কোনো ভিত্তি নাই, কিন্তু গভর্নমেন্ট থেকে এদের ফরেন মিনিস্ট্রি থেকে কোনো কিছু না একটা নির্দেশনা আসছে, নয়তো আপনি সিঙ্গাপুরে থেকে ভিসা বন্ধ করে দিতে পারে না, সৌদি আরব থেকেও ভিসা বন্ধ করে দিতে পারে না। সৌদি আরব থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি লোকজন ঢুকছে, ঠিক আছে, অনেক ভালো পরিমাণ বিষয় হচ্ছে, সেই জায়গায় এখন ভিসা দিতেছে। তো ইন্টারনাল কোনো ব্যাপার আছে এবং গভর্নমেন্ট থেকে কোনো কিছু একটা নিষিদ্ধ আছে। আচ্ছা, দ্বিতীয় যে কারণটা আমি মনে করি, দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত হারে মিসইউজ করছেন আপনারা। যারা ভিসা পাইছেন, আগে পরে যারা ভিসা পাইছেন, তারা সেই জিনিসটা, পোল্যান্ডের মতো একটা দেশ যেখানে কাজের অভাব নেই, আমি দেখেন যেই পর্তুগালে থাকি, সেখানে মেইন যে সমস্যা সেটা কাজের সমস্যা, দ্বিতীয় যেটা সমস্যা হলো সেটা হলো থাকার সমস্যা, তৃতীয় যে সমস্যা সেটা হলো আপনার ট্রান্সপোর্টের সমস্যা, অনেক ধরনের সমস্যা, ঠিক আছে এখানে। তারপরে পর্তুগালের মানুষ আসে কি জন্য? কাঠ বানানোর জন্য। কিন্তু পোল্যান্ডের জন্য আপনার কাজের কোনো সমস্যা নেই, আপনার একটার পর একটা কাজের অফার থাকতেছে, খাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই। কিন্তু আপনাদের যে মেইন টার্গেট থাকে, সেই টার্গেটটা হলো আইসা পর্তুগালের মধ্যে কার্ড বানাইবেন, পর্তুগালের পাসপোর্ট নেবেন, আর নয়তো আইফেল টাওয়ারে যে দেয় সেই আপনার ওইখানে দেবেন। তা আমি ম্যাক্সিমামই দেখছি, বিশেষ করে যারা ছোট বয়স একটু কম, তারা মনে করেন যে বাংলাদেশ থেকে ভিসা পাইছে, তারা তো আগে পরে কথা কিছু চিন্তা করে, তাদেরকে একটাই চিন্তা থাকে যে ফ্রান্সে যাবো, ফ্রান্সে যাবো। কিন্তু ওখানে গেলে তো হইব না ভাই, ওখানে গেলে তো আপনি কার্ড পাইতেছেন না, ওখানকার কোনো ডকুমেন্ট পাইতেছেন না, পেপারপত্র পাইতেছেন না। তারপরে এমনও লোক দেখি যে ওখানে যাওয়ার পরও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, হাই হুতাশ করে এখন আবার পোল্যান্ডে ব্যাকও করতে পারতেছেন। কিন্তু পোল্যান্ডে ভিসার মেয়াদ থাকাকালীন অবস্থায় আপনি যদি টিআরসির অ্যাপ্লিকেশনটা করেন, তাহলে আপনার টিআরসিটা হয়ে যায়। তো এরকম অনেকে মানে হাই হুতাশ করতেছে। তো এই জিনিসটা আমার মনে হইতেছে যে আপনারা মনে করেন যে মিসইউজটা বেশি করে ফেলেছেন, এবং সেই জন্যই কিন্তু এমন একটা রিজন দেয় যে আপনার ভিসা রিফিউজের, ওই যে 10 নম্বর যে রিজনটা বা 9 নম্বর রিজনটা, যে আপনার প্রতি তাদের একটা ডাউট আছে যে আপনি এখানে থাকবেন না, অন্য দেশে চলে যাবেন, বা ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে আপনি মানে ওইখানে স্টে করবেন না, মানে যেটা মানে ভদ্র ভাষায় বলে, কিন্তু আমরা যেটা বলি মানে পালায় যাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু হইতেছে, আমার কাছে প্রচুর প্রমাণ আছে, আমি স্ক্রিনশট আছে, অনেক কিছু আছে, যে পোল্যান্ডের ভিসা পায় স্পেনে চলে যেতেছে, এইখানে থাকতেছে না, তারপরে পর্তুগালে আসতেছে, বিভিন্ন দেশে আসতেছে, ঠিক আছে, এগুলো অনেক প্রমাণ। এগুলোর একটা মেইন কারণ হইতে পারে, এবং এগুলো নিয়ে আমার মনে হয় যে এগুলো নিয়ে তারা তদন্তগুলো অতিরিক্ত বেশি করছে। এনারা যখন ভিসাটা দিব নতুন গভর্নমেন্ট, এগুলো সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে তারপরে দেখছে যে কতগুলো ভিসা দিচ্ছে, এবং মাঝখানে আপনারা জানেন যে গত বছরের লাস্টের দিকে অনেক কোম্পানি কিন্তু ভেরিফিকেশন হয়েছে, অনেক কোম্পানি, যেসব কোম্পানিতে আপনার ভালোভাবে ভিসাগুলো আপনার অ্যাপ্রুভ করছিল, সেই অ্যাপ্রুভ করার পরে সেই সমস্ত লোকগুলা কোথায় আছে, কি অবস্থায় আছে, কাজ করতেছে না করতেছে, তার একটা সার্ভে করছিল, এবং সার্ভে দেওয়ার পর অনেক কোম্পানি পায়নি। তো আমারও মনে হচ্ছে যে এই জিনিসটার প্রতি একটা মনে করেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা চাপ আছে, যে পোল্যান্ডের থেকে ভিসা বেশি হইতেছে, ক্রোয়েশিয়ার থেকে ভিসা বেশি হইতেছে, এবং তারা ওই সমস্ত দেশে থাকে না, অন্যান্য দেশে চলে যায়। তো এটারও একটা কারণ হইতে পারে। আচ্ছা, আরো যে কারণ হইতে পারে, ওই যে নামে বেনামে কোম্পানির যে পারমিট গুলো বের করেন, যেগুলোতে মনে করেন আসলে মূলত কোনো কাজ নেই। এখন এম্বাসি কিন্তু ভেরিফিকেশন করে, এম্বাসি কিন্তু আপনার এমনি না যে আপনার একটা পাসপোর্ট জমা দিলেন, ওয়ার্ক পারমিট জমা দিলেন, সাথে সাথে দিব। এই অন্যান্য দেশে যেমন তেমন, কিন্তু পোল্যান্ডে কিন্তু ভেরিফিকেশনটা বেশি হয়। তো ভেরিফিকেশন পাওয়ার পরে যেগুলো নামে বেনামে আপনার কোম্পানির পারমিট গুলো বের হয়, 1 বছরের এই প্যাকেজিং এর পারমিট, রোড কনস্ট্রাকশনের পারমিট, ঠিক আছে, ওই সমস্ত ভিসাগুলো বেশি দিতে যায় না, কারণ জানে যে ওইখানে যে কোনো কাজ নাই, কর্ম নেই, তো একটা লোক পলায় যাবো, ঠিক আছে। এই একটা জিনিস হইতে পারে। একটা যে ব্যাপার সেটা হইতে পারে, সেটা হচ্ছে আপনার মনে করেন যে যেই যেই কাজের উপর আপনার পারমিট আছে, সেটার উপর আপনার পর্যাপ্ত দক্ষতা নাই। ধরেন যে আপনার একটা ওয়েল্ডারের পারমিট আছে, একটা স্টিল ফিক্সারের পারমিট আছে, বা আপনার একটা শেফের পারমিট আছে, এখন আপনার বয়স হয়েছে মনে করেন যে কম, 20-21 বছর, তাই অ্যাম্বাসেডারও কিন্তু বুঝে যে 20-21 বছরের মানুষ একটা শেফের দায়িত্ব কিভাবে নিব, এতগুলো একটা ওয়েল্ডিং, হাই ওয়েল্ডিং কিভাবে করবো, বা একটা স্টিল ফিক্সারের কাজ কিভাবে করবো। তো এই যে মনে করেন যে অদক্ষ লোক যারা আছে, এই অদক্ষ লোক আগে পরে অনেক ভিসা দিচ্ছে, কিন্তু এগুলো এখন একটা সার্ভে করতেছে যে এই লোকগুলো আইসা এই কাজগুলো করতে পারে না। তো বিদায় আপনার এই কাবাব শপের প্রতি মনে করেন যাইতেছে যে এক কোম্পানির পারমিটে আসতেছে, ওই কোম্পানিতে কাজ নেই বা ওই কাজ পারতেছে না, তো বাঙালি কাবাব শপে যাইতেছে, কাবাব শপে মনে করেন যে ওখানে কাজকর্ম করতেছে। এই জন্য আপনি দেখবেন যে দিল্লি থেকে সবচেয়ে বেশি ভিসা গত বছর এবং এই বছরের সবচেয়ে বেশি ভিসা ইস্যু করেছে, সেগুলো হলো কাবাব শপের
যে বিষয়গুলো এগুলো সবচেয়ে বেশি ইস্যু করছে, এবং ওই সমস্ত জায়গা থেকে লোক যায় না, অন্যান্য কোম্পানি পারমিট পায় ওই সমস্ত জায়গাতে কাজ করে। তো এইটা কিন্তু তারা কিন্তু অ্যাম্বাসেডর বলেন বা ওই দেশের সমস্ত কিছু এদের কিন্তু রেকর্ডের মধ্যে থাকে। এই জন্য আপনি দেখবেন যে কাবাব সহ বিষয়গুলো কয়েকটা যে বিষয়গুলো দিতেছে কাবাব সহ বিষয়গুলো বেশি দিতেছে। এখন আসি যেটা লাস্ট কথা, যেটা আপনার মনে করেন যে এর প্রতিকার কি, যে এই যে বিষয় রিভিউ দিতেছে এর প্রতিকার কি, এর থেকে বাঁচার উপায় কি। আসলে দেখেন, আমি যদি আপনার একটা কথা কই যে আপনি এইভাবে চলেন তাহলে আপনার ভিসা রিভিউ দেবে না, আসলে কিন্তু এটা না। এম্বাসি যেটা চায় বা আপনার ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা চায় যেভাবে চাইবে সেভাবে হইবে, এটার কোনো প্রতিকার নাই। আমি আপনাদের একটা বললাম যে এইভাবে করেন, এভাবে করলে কোনো কিছু হইব না। হ্যাঁ, এখন আমি যেটা করণীয় করতে পারি, মানে যেটা যেটা করণীয় আছে, এই জিনিসটা যেটা আমি আপনাদেরকে একটা ভালো বুদ্ধি দিয়েছি সেটা হচ্ছে টোটালি স্টপ করে দেন। এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট গুলো আগে 30-35 হাজার টাকা ছিল অ্যাপয়েন্টমেন্ট, আমরাও তো সেল করি, ঠিক আছে, এখন সেই অ্যাপয়েন্টমেন্ট 1.5 লাখ টাকা তো পাওয়া যায় না। তো এই যে কি জন্য এখন পারমিট হয়ে গেছে বেশি, নতুন করে আবার পারমিটও বের হয় না, আমারও নিজেরও অনেকগুলো পারমিট স্টাক হয়ে আছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে বলতেছি টোটালি স্টপ করে দেন, পোল্যান্ডের চিন্তাধারা টোটালি বাদ বাদ দিয়ে দেন। মোটামুটি আমরা বাংলাদেশের থেকে যদি মনে করেন 1 বছর বা 6 মাসও যদি স্টপ রাখি, তাইলে দেখবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রাইস ডাউন হয়ে গেছে গা, ভিসা রেশিও বাড়াই দিছে। কিলিকা তাদের যখন দেখবো যে এম্বাসিতে ফাইল জমা হইতেছে না, পর্যাপ্ত পরিমাণে তাদের ভিসা ফি হইতেছে না, তাদের একটা বাজেটের টাকাগুলো কুলাইতেছে না, তখন কিন্তু ভিসা রেশিওগুলো বাড়াই দিতে বাধ্য হইব। কথা বলছেন? তো এই জন্য আপনারা যারা আছেন এখন নতুন করে যারা চিন্তা ভাবনা করবেন, আমি মনে করি যে টোটালি লস প্রজেক্ট, টোটালি লস প্রজেক্ট। দেখেন আপনার একটা, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা ধারণা দিই, একটা ভিসা না হইলে কতটুকু আপনার লস, কতটুকু সাফা, ঠিক আছে। একে হইলো ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার সমস্যা। ডাবল এন্ট্রি ভিসা এখন কন্ট্যাক্ট করতে গেলে 50,000 টাকা উপরে লাগে। একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি কিনবেন 1.5 লাখ টাকা, চলে গেল ওখানে 2 লাখ টাকা। তারপরে ইন্ডিয়া যাবেন আসবেন, সেইখানকার একটা ভাড়া আছে, 20-25 দিন থাকবেন, খাইবেন, এম্বাসির ফি দিবেন, ইন্স্যুরেন্স কিনবেন, তো ওগুলো নিয়ে দেখা গেছে 3.5 লাখ টাকার মতো একটা খরচের মতো পড়ে যায়, বা অলমোস্ট 3 লাখ টাকার মতো খরচা পড়ে যায়। ভিসা পাইলে তো আলহামদুলিল্লাহ, পোল্যান্ডের ভিসা। আর যদি ভিসা না পান তাহলে একটা মানুষের 3 লক্ষ টাকা তো গেছে, আবার এত যে পারমিট যে কিনবেন পারমিটের টাকা আছে, প্লাস সবচেয়ে বড় যে কষ্টটা একটা মানুষের যে স্বপ্নটা নিয়ে থাকে, যে কষ্টটা, এটা হলো সবচেয়ে বড় মানসিক যে কষ্ট, মানুষের মনটা ভাঙিয়ে দেয়। তো আমি মানে এই জিনিসটা ফিল করতেছে অনেকে যারা এই জিনিসটা করে আসছে, ঠিক আছে। তো এই প্রত্যেকেই টাকার লস দিছে, প্লাস তাদের মন মানসিকতা মানে একদম টোটালি ভেঙেছে, অনেকে কাইন্দা কাইটাও আসছে, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, পোল্যান্ডের জন্য এখন নতুন ভাবে কোনোভাবে ফাইল দেন না, স্টপ হয়ে যান, অন্যান্য দেশের প্রতি আপনারা ঝোঁক দেন, অন্যান্য দেশে পরিচিত লোকজন থাকলে ওই সমস্ত দেশে পারমিট দেন। হইতাছে অন্যান্য দেশেরও ভিসা হইতাছে, পোল্যান্ডের ভিসা ছাড়া অন্যান্য দেশের ভিসা হইতাছে, ঠিক আছে। আর আমি যেটা বলছিলাম যে লাস্টে একটা আপডেট দিব, সেই আপডেটটা হলো আবার বিএফএস বন্ধ হয়ে যেতেছে, ঠিক আছে। এটা রিসেন্টলি আপনারা পাইবেন, রিসেন্টলি নিউজটা আপনারা পাইবেন যে আবার ড্র সিস্টেমে হয়তো বা ইন্ডিয়াতে চলে যেতে পারে। আমি এটা কনফার্ম না, বাট এরকম কথাবার্তা আমি পোল্যান্ড থেকে শুনছি যে বিএফএস বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যারা পারমিট হয়ে গেছিলেন তারা মনে করেন যে চেষ্টা করেন টাকা দিয়ে পারমিট টারমিট কিনা, যদি ভালো কোম্পানি পারমিট থাকে, ভালো এই কাবাব সবার, তাহলে আপনারা চেষ্টা করেন। আর নতুন করে যেটা বলছি কোনো দরকার নাই, এই জন্য তারা চিন্তা ভাবনা করতেছে যে এখন এই বিএফএসটা বন্ধ করে দিব। এটা কিন্তু অথেন্টিক, আমি জায়গা থেকে শুনছি, এটা কিছুদিনের মধ্যে অ্যাক্টিভ হইতে পারে, নাও হইতে পারে, বাট মানে অফিসিয়ালি কনফার্ম না, বাট এরকম কিছু একটা শোনা যাইতেছে, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া রইল, যারা অলরেডি জমা দিয়েছেন বা যারা জমা দিবেন তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া রইল, আর আমার জন্য দোয়া করেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।